চাকরির ব্যবস্থা করা হবে। তুমি যেন প্রশ্ন করতে পারো যে তুমি আমার কাছে আসছিলা, তুমি বলেছিলে এই করে দিবে, এখন তুমি করছো না কেন? যেন ছুতে পারে, ধরতে পারে, বুঝতে পারে এই মানুষটাকে আমি ভোট দেব, এই মানুষটাকে আমি ভোট দেব। আমি বলছি আমি মামলা হামলা মুক্ত রামগতি দেব, প্রতিহিংসা মুক্ত রাজনীতি দিব। শুধু এমপি সৎ থাকলো কিন্তু প্রশাসনের প্রত্যেক ক্ষেত্রে ঘুষ দুর্নীতি, এই জেহাদ আমার চালু থাকবে ইনশাআল্লাহ। রাজনীতি আর রাজনীতিবিদদের প্রতিশ্রুতি জনগণের কল্যাণে কতটুকু প্রতিফলন ঘটে সে বিষয়ে জানার চেষ্টা করব। ঢাকা বয়েজের নিয়মিত আয়োজন প্রশ্ন, পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আছি আমি রাসেল উদ্দিন। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের আমন্ত্রিত অতিথি, লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগরের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজাম। সরাসরি আমরা চলে যাব প্রশ্নে। এবিএম আশরাফ উদ্দিন নিজাম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, রামগতি কমলনগর আপনার সংসদীয় আসন। এই আসনে তিনটি সমস্যা হচ্ছে মেজর সমস্যা, সেটি হচ্ছে মেঘনা নদী ভাঙন, হুলুয়া নদী জলাবদ্ধতা, আর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার যে বেহাল দশা। এই জায়গাতে আপনি কি মনে করেন আসলে এই জায়গা থেকে চাইলেই আমরা উত্তরণ হতে পারবো, বা উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? আমি মনে করি মেঘনা নদী ভাঙনে তো পুরো রামগতি কবলিত 31 কিলোমিটার। আমরা আমাদের সরকার, বিএনপি সরকারের সময় শেষের দিকে আমরা, এটা তো আপনাদের নিশ্চয় জানবেন বা জেনে রাখুন যে নদী শাসন করতে গেলে প্রতি বছরে এটা সমীক্ষা প্রয়োজন হয়, কারণ বছরে বছরে নদীর গতি পরিবর্তন হয়। যেখানে আগের বছর আপনি ঠিক করেছেন এতটুকু করবেন, পরের বছর দেখা যায় হয়তো এখান দিয়ে ভাঙে না, আরেক জায়গায় ভাঙতেছে, বা এখান দিয়ে আরো বেশি ভেঙে গেছে। সে কারণে আমরা লাস্ট যে সমীক্ষা করলাম 2006 সালে, এটার উপর অনেক কাজ হয়েছে। কাজ হয়ে শেষ পর্যন্ত গত সরকারের সময় 3100 কোটি টাকার এখানে মেঘনা নদী শাসন করার জন্য বরাদ্দ ছিল। এখন আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, কিন্তু প্রশ্ন হলো এই টাকাটার জন্য যে পরিকল্পনার প্রয়োজন ছিল, যে মেজর 3-4টা ভালো ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে কাজটা করাই ফেললে এতদিনে কিন্তু আরো 2 বছর আগে শেষ হয়ে যেত। যেহেতু এটা 800 কিলোমিটার, 800 মিটার, 1200 মিটার, 1000 মিটার, 300 মিটার এরকম গ্রুপ করে করে দেওয়াতে মানে আগের সরকার তার নেতা কর্মীদেরকে বেনিফিশিয়ারি করতে গিয়ে পুরো কাজটার এখন বেহাল অবস্থা। অনেকে ভেঙেও চলে গেছে। 5ই আগস্টের পরে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে এখন নতুন করে আবার শুরু করার চেষ্টা করতেছি। আমরা বিশ্বাস করি আমাদের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, জনগণ যদি আমাদের সরকার গঠন করার সুযোগ দেন, তাহলে আমাদের নেতা তারেক রহমানের যে ভিশন, সে ভিশন অনুযায়ী আমরা ইনশাল্লাহ 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা করে ফেলতে পারবো। সেক্ষেত্রে মেঘনা থেকে বিপর্যয়টা আমরা হয়তো ইনশাল্লাহ কেটে ফেলবো। সেকেন্ড হলো ভুলুয়া নদী। ভুলুয়া নদী হলো এখন রামগতি কমলনগরের দুঃখ, একদম মিশরের নীল নদের মতো অবস্থা, দুঃখ। এটাও দেখেন আনফর্চুনেটলি গত সরকার তাদের যারা ওখানকার স্থানীয় নেতা, ওনাদের এবং সরকারের প্রশাসনের লোকজনের যোগসাজশে পুরো ভুলুয়া নদী এটা তো খনন করা হয়নি, বরং 2 পাশ থেকে দখল করে ফেলা হয়েছে। যার জন্য এখন বর্ষা হলেই, সামান্য পানি হলেই পানি উঠে যায়, নদীর কোনো প্রবাহ নেই। 71 কিলোমিটার এটা নতুন করে খনন করতে হবে। যেহেতু আমরা সরকারে না, কিন্তু আমরা তারপরও মানুষের দুঃখ দুর্দশা দেখে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করার চেষ্টা করছি। যদি সেটাও সে একই কথা, যদি আমাদের সরকার, যেটাকে আমরা জনগণের সরকার বলি, আমাদের নেতা তারেক রহমানের যে ইচ্ছা সকল মানুষের একটা মানবিক সরকার হবে, যে সেটা জনগণ আমাদেরকে সাহায্য করে আমরা হতে পারি, আশা করি এটার কাজ করা যাবে। আর যোগাযোগ ব্যবস্থা দেখেন, সেটাও লক্ষ্মীপুর সোনাপুর সড়ক রিজনাল হাইওয়ে, এটাও বিএনপি সরকারের সময়, আমি তখন এমপি ছিলাম, এই রাস্তা আমরা করেছি। কিন্তু মেইন সড়কটা এখনো ঠিক আছে,
কিছু কিছু রিপেয়ার হয়েছে, হয়তো লাগবে, কিন্তু ভিতরে আর কোনো কাজ হয়নি। রামগতি কমলনগরের পূর্বে এবং পশ্চিমে এই যে 61 কিলোমিটার লম্বা রামগতি, যেটা ফেনী জেলার চেয়ে 8 বর্গমাইল বড়, অসংখ্য রাস্তাঘাট হওয়ার কথা ছিল এই গত 16-17 বছরে, সেটা কিন্তু হয় নাই। মানুষের ভোগান্তির আর শেষ নেই। আপনি দেখবেন চরসিটার 2 নম্বর ওয়ার্ড, যেখানে বাংলাদেশের সবজির একটা বড় জায়গা, সেখানে একটা আমি ওদিন গিয়েছিলাম উঠান বৈঠক করার জন্য। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা মহিলাদেরকে নিয়ে আমরা উঠোন বৈঠক করি, সেখানে গিয়েছিলাম। মোটরসাইকেলে ছাড়া ওখানে যাওয়া যায় না। এটাই বললাম যে আমাদের সময় যতটুকু রাস্তা করেছি, এর বাইরে আমার মনে হয় গত 17 বছরে 2 জায়গাতে মিলে 20 কিলোমিটার রাস্তা, গ্রামীণ রাস্তা হয় নাই। অথচ হাজার হাজার কোটি টাকার বাজেট, আমাদের সময় তো খুব কম বাজেট ছিল। সামনে আগাতে হবে, এগুলি কাজ করে রামগতি কমলনগরের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয় আপনাদের যে কোনো সমস্যায় আপনারা চলে যাবেন, আমার দরজা রাত দিন 24 ঘন্টা আপনার জন্য খোলা। কিন্তু আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে একজন সংসদ সদস্যের কাছে প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ তার কষ্টের কথাগুলো সরাসরি বলতে চায়, কিন্তু ওই সরাসরি বলতে গিয়ে 1 মাস চলে যায়, কিন্তু কথাটা আর সংসদ সদস্যের কানে পৌঁছাতে পারে না। আপনার সময় আসলেও কি সেম কাজটি হবে নাকি? ওয়েল, আপনি আপনি কোন সময়ের কথা বলতেছেন? কোন ভোটের কথা বললেছেন? কোন সময়ের এমপিদের কথা বলতেছেন? গত 17 বছরের সময়কালের তখন তো ভোটেরই প্রয়োজন নেই, সে অ্যাকাউন্টেবল হবে কেন? তার তো কোনো অ্যাকাউন্টেবল ছিল না, সে তো একটা মার্কা নিয়ে আসতে পারলে এমপি। 14 সালে কোনো ভোট হয় নাই, 18 সালে ভোট হয় নাই, 24 সালে ভোট হয় নাই। আপনি এর আগের কথা বলতে পারেন, আপনি 8 সালের কথা মোটামুটি বলতে পারেন, 1-এর কথা বলতে পারেন, 96-এর কথা বলতে পারেন, 91-এর কথা বলতে পারেন। এই 3বার তো ভোটে হয় নাই। তা আমি যদি আপনার থেকে আপনার ভোটে নির্বাচিত না হই, তা আপনার কাছে তো আমার অ্যাকাউন্টেবল হওয়ার কিছু নাই। মানুষ তো বুঝতেও পারে না কে আমার এমপি হয়েছে। আপনি কোথায় কার বাড়ি, কোথায় আসি, কে কোথায় এমপি হয়ে যাচ্ছে। আমি কিন্তু পরীক্ষিত না, আমারটা হলো পরীক্ষিত। আমি 12 বছর টানা এমপি ছিলাম। আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি বাংলাদেশের রামগতি কমলনগরের এমনকি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলাপ করে দেখেন যে আমাকে মানুষ পেয়েছে কিনা, আমাকে একজন ভিখারিনী পেয়েছে কিনা, ভবিষ্যতে পাবে কিনা। আমার অতীত রেকর্ডটা দেখলেই তো হয়। আমি তো এইটাই, আমার কাজে হয়েছে মানুষকে পাওয়া। যেমন আপনাকে আমি প্রশ্ন করলাম, আমাকে ফোন করবেন, আমাকে তো রিক্সাওয়ালা ফোন করতে পারে। আমাকে এমন দিন নেই যে 500 মহিলা গত 70 বছরও ফোন করে নাই। অতএব আমার 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 ডিএনএ হলো মানুষের সাথে অ্যাকাউন্টেবল থাকা। আমি জীবনে 1 কাপ চা খাইছি আমার রামগতি কমলনগরের, আমার পরম শত্রু এটা বলতে পারবে না। আমি তাহলে ভোটেই দাঁড়াবো না। আমার পরম শত্রু যারা প্রতিযোগিতা করবে আমার সাথে, ওনাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে নিজান সাহেব যে 12 বছর ছিল এমপি, উনি কি কোনোদিন 1 টাকা কারো থেকে খেয়েছে কিনা, আপনি তখনই প্রমাণ পেয়ে যাবেন। আমি অভ্যস্ত নই। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, আপনি নির্বাচিত হলে এই পরিষদের কার্যক্রম যেখানে মানুষ গিয়ে ভোগান্তি শিকার হয়, বিভিন্ন নামে বেনামে দুর্নীতি হয়, এই জায়গাগুলো থেকে সাধারণ মানুষ একটু হলেও কি স্বস্তি পাবে? ওয়েল, এই এই প্রশ্নে আমার এই প্রথম আমি খুব আমি মনে করি আমার জন্য প্রয়োজনীয় প্রশ্ন। আমার প্ল্যান, আমি 2 উপজেলা পৌরসভাতে আমার 200 ভলান্টিয়ার থাকবে, ট্রেন ভলান্টিয়ার। ওদেরকে বাই রোটেশন আমরা কাজ করাবো। এটা হেল্পিং ডেস্ক হিসেবে কাজ করবে। কারণ আমাদের সমাজে আপনি জানেন প্রত্যেক অফিসে ঘুষ দুর্নীতি। একটা তহসিল অফিসে খাজনা নিতে গেলে 125 টাকার খাজনা, বলে যে না আপনার এটা জমা খারিজ করা নাই, খাজনা নেওয়া যাবে না। আমার গরিব কৃষক পিতা, আমার বিধবা মা খাজনা দিতে পারে না, বলে মিউটেশন নেই। যখনই বলে যে তাহলে কিভাবে করতে পারবেন, ওদের ব্রোকাররা আছে, বলে 5,000 টাকা হলে পারা যাবে, তখন করে দেওয়া হয়। 125 টাকা, 5,000 টাকা। আমি একটা এক্সাম্পল দিলাম। প্রশাসনের সর্বক্ষেত্রে রামগতি কমলনগরে আমাদের ভলান্টিয়াররা কাজ করবে মানুষকে হেল্প করার জন্য। আমরা এখানে চাইবো দুর্নীতিবাজ অফিসাররা যেন না আসে। স্যার, সোশ্যাল মিডিয়াতে আপনার একটা বক্তব্য আমরা দেখেছি যে আমি আপনাদের ছেলে হয়ে, ভাই হয়ে, বন্ধু হয়ে আপনাদের পাশে থাকতে চাই।
স্যার এই বিষয়টার ব্যাখ্যাটা যদি সে কারণে তো ঘরে গেলাম, সেই জন্য তো উঠানে গেলাম। আমরা এমপিরা তো কোনোদিন মেইন রোড ছাড়া আমরা কোথাও যাইনি, বক্তৃতা দিছি, এই করছে। আমাদের কর্মীরা হয়তো ভোটের 5-7-10 দিন আগে বাড়ি বাড়ি গিয়েছে। আমি কি বলছি আপনাকে, গত 1 বছর হয়ে গেছে, এখন আমার প্রকল্প শেষ করতে পারিনি। এক বাড়িতে আমাদের নেতা কর্মীরা 10 বার যাচ্ছে, আমি ওদের উঠানে যাচ্ছি, কোনো স্কুলে না, কোনো মাঠে না, ওদের উঠানে যাই এই বৈঠক করতেছি, ওয়ার্ডে ওয়ার্ডে। তো মানে একটা ব্যক্তি যখন একটা ভোটারের কাছে, পাবলিকের কাছে, জনগণের কাছে সে যখন জবাবদিহি হওয়ার জন্য তার ঘরে চলে যাচ্ছে, তখন তাকে জবাবদিহি করতেই হবে। গণতন্ত্রে এর কোনো বিকল্প নাই। স্যার আপনার দল জাতীয়তাবাদী বিএনপি, এবং আপনি কি মনে করেন যে পিআর পদ্ধতি এই বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণের জন্য এবং এই প্রেক্ষাপটে এটা কার্যকরী ভূমিকা রাখবে কি রাখবে না, আপনার মতামতটা স্যার? মানে এখানে আপনি আপনার সম্পাদককে জিজ্ঞাসা করলো, উনি 1 মাস আগে বুঝতো না হোয়াট ইজ পিয়ার। পিয়ার আমাদের জন্য তো অ্যাপ্লিকেবল না, যেহেতু বিএনপি আপার হাউস বলছে, আপার হাউসে হয়তো হইতে পারে, কিন্তু লোয়ার হাউসে পিয়ার হবে কিভাবে? কারণ পিয়ারে তো কে কোথাকার এমপি বলা যাবে না। আপনার বাড়ি হলো লক্ষ্মীপুর, আপনি হয়তো ঝিনাইদহ এমপি হয়ে গেছেন, তো ওখানকার আপনি আপনি যে একটু আগে আমি বললেন যে মানুষকে কথা দিলেন, আপনি আপনি সেই কথা এক্সিকিউট করবেন কিনা, তো আপনি তো অ্যাকাউন্টেবল না, এক্সিকিউট কিভাবে করবেন আপনি? আপনি ভারতের মতো জায়গায় পিয়ার নাই, এত বড় গণতান্ত্রিক দেশ। জার্মানির মতো জায়গায় পিয়ার নাই, স্থানীয় কিছু কিছু আছে, ওদের ফেডারেল তো পিয়ার আছে। নেপালে প্রত্যেক দিনই সরকার ভাঙে 6 মাস পর পর। আমাদের আমরা জানি না পিয়ার সম্বন্ধে। ম্যাক্সিমাম যদি আপনি করতে চান, যেহেতু পলিটিক্স অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ অনেকে চাচ্ছেন, আমরা যারা একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ওনাদের রক্ত আমাদের রক্ত, বাংলার জমিন একাকার হয়ে গেছে ফ্যাসিস্টদের দ্বারা। আমি ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি, ওনারা তো এত ভুল করার কথা না। ওনারা কি জন্য এই লেভেলে লোয়ার হাউসে? তবে আমি যতটুকু জানি, রাজনীতির পিছনে একটা রাজনীতি আছে, ক্যাবিনেটের পিছনে একটা কিচেন ক্যাবিনেট আছে, আমার যতটুকু ধারণা। কারণ আমি লিয়াজু করতাম একসময় আমার অ্যাক্টিং চেয়ারম্যানের পক্ষে, আমার এর আগে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে। আমি বিভিন্ন মুভমেন্টের সময় আমি বিভিন্ন দলের সাথে লিয়াজু করতাম, এবং 24-ও আমি লিয়াজুতে ছিলাম। জামাতের সাথে, ইসলামী আন্দোলন, এসব দলের সাথে, হেফাজতের সাথে, আলেম ওলামাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, ঋত্বিক সম্পর্ক। আমি ইসলামের প্রতি আমার গভীর আস্থা এবং বিশ্বাস, সেই কারণে এই কাজগুলি আমি করতাম। আমি যতটুকু জানি, ওনারা লোয়ার হাউসে পিয়ার চায় না, আপার হাউসে পিয়ার চায়। তা আপার হাউসে মোটামুটি চলতে পারে কনসাসনেস এর জন্য, লোয়ার হাউসে পিয়ার কোনো রকমই অ্যাপ্লিকেবল না। স্যার আপনি যদি নির্বাচিত হন, আমরা ধরে নিলাম আপনি নির্বাচিত হলেন রামগতি কমলনগর সংসদীয় আসন থেকে, তাহলে আপনার রাজনৈতিক দলের ভিন্ন মত যারা আছে তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে কাজ করার জন্য আপনার কি উদ্যোগ রয়েছে? আলহামদুলিল্লাহ, আমি এই রামগতিতে প্রথম যখন আসলাম 99 সালে, 2000 সালে যখন ভোট ক্যাম্পিং এ নামলাম, এখানে ভোট করেছিলেন তখন 3জনই আমার বাবার বন্ধু, সিএসপি আব্দুর রব চৌধুরী, মেজর মান্নান, আমি ওনাকে চাচা ডাকি, জনাব আসমা আব্দুর রব। 3জনের সাথে আমি 3বার ভোট করেছি। আমি বলেছি আমি এত বড় নেতা নয়, এত বড় উচ্চ শিক্ষিত নয় রবচৌধুরী সাহেবের মতো, আমি সিম্পল অনার্স মাস্টার্স। আমি তাহলে আপনারা আমাকে কেন ভোট দিবেন? আমি বলছি আমি মামলা হামলা মুক্ত রামগতি দেব, প্রতিহিংসা মুক্ত রাজনীতি দিব, সুশীল সমাজ দেব। সরকারের আমলে, বিরোধী দলের আমলে একটি মামলা বিএনপি করে নাই। আমার গত 17 বছরে আমার পার্টির প্রেসিডেন্টকে, আমার কমিশনারকে, পৌরসভার ভাইস প্রেসিডেন্ট পিটাইয়া চোরের মতো থানায় দিছে। হাইকোর্ট থেকে 2.5 মাস পরে জামিন করিয়েছি। আমার এই বাড়ি ভাঙছে, কমলনগরের বাড়ি, আমার বাবার বাড়ি রামগতি ভাঙছে। আমার অসংখ্য নেতা কর্মী, আমার 9,312 জন কমলনগর মামলার আসামি, রামগতিতে 4,322 জন মামলার আসামি। অসংখ্য নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী হাত ভাঙছে, পা ভাঙছে, গুলি খেছে, 4 জন শহীদ হয়েছে। এইবারও এই 24-এর পরও এখন পর্যন্ত অফিসিয়ালি আপনাকে অন এয়ার বলতেছি, একটা মামলা আমার দলের থেকে কোনো নেতা কর্মী করে নাই। অতএব আমার সম্বন্ধে আমি আপনার সেই জন্য বারবার বলতেছি, আপনি বিরোধী দলের সাথে কাজ করেন,
কাজ করে আমার সম্বন্ধে প্রশ্ন করেন, তখন বুঝতে পারবেন। একজনকে, ইভেন আব্দুল্লাহ আল মামুন সাহেব যিনি নৌকার এমপি, মাজের মান্নান সাহেব নৌকার এমপি ছিলেন এখানে, ওনাদের বিরুদ্ধে আমরা কোনো মামলা করিনি। রামগতি কমলনগরে অনেক শিক্ষিত বেকার আছে যারা হায়ার এডুকেটেড, কিন্তু বর্তমান সময়ে এসে চাকরি বা বিভিন্ন সমস্যার কারণে জর্জরিত, তাদের কর্মসংস্থানের জায়গাটি নেই। সে জায়গা চিন্তা করে আপনি যদি নির্বাচিত হন, আপনি কি তাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, বা নতুন করে কোনো শিল্প বা উদ্যোক্তার এরকম কোনো পরিকল্পনা আছে কিনা তাদের, মানে স্থায়ীভাবে অঞ্চলে স্থায়ীভাবে কর্মসংস্থান করার জন্য? আমি আপনাকে বলি, আমি এখানে 28 বছর কাজ করি। আমার যখন 34 বছর বয়স তখন আমি এমপি হয়েছি। এই প্রান্তিক কাজে করি আমি, কিন্তু একসময় আমার বড় ব্যবসা বাণিজ্য ছিল, ওগুলি রেখে আমি এখানে কাজ করতেছি। আই হ্যাড এ লং এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইট। এগুলি কথার কথা। একজন মানুষ কখন শিল্পায়ন করবে? যখন সে প্রফিট করবে, মিনিমাম প্রফিট করবে, লস না হবে অন্তত। কিন্তু আমার এখানে যে মেজর যে সমস্যা, আপনি দেখেন 2006 সালে যেই ছেলের বয়স ছিল 20 বছর, তার বয়স এখন 37 বছর। যার বয়স ছিল 18 বছর, তার বয়স এখন 35 বছর। তার চাকরির বয়স চলে গেছে। বাংলাদেশে সেজন্য এটা আমাদের ম্যাডাম এবং খালেদা জিয়াও বলছিল ভিশন 2030। এখন তারেক রহমান সাহেব বলছে 1 লক্ষ যুবকের চাকরির ব্যবস্থা করা হবে। বিডা বা অন্যান্য যে সমস্ত ব্যবসায়ী বাণিজ্যিক সংস্থা আছে, আমাদের ছেলেরা তো কোনো চাকরিই পায়নি। শুধু একটু জাতীয়তাবাদী নয়, ন্যাশনালিস্ট হলে সে আর চাকরি পায়নি। তো অতএব ওদের বয়সের ব্যাপারে আবার পুনর্বিবেচনা করা হবে। আমি ব্যক্তির উপকার করতে পারবো, সমষ্টির উপকার। উই আর ভেরি অনেস্ট। আমরা খুবই অনেস্টলি পাবলিকের কাছে যেতে চাই। আগের মতো ইশতেহার দিলেন আর কাজ হলো না, কালা রাস্তায় দৌড়াদৌড়ি করলাম। আপনি চিন্তা করেন, গত নভেম্বর থেকে আমি উঠান বৈঠক করতেছি। 162 আমার ওয়ার্ড, এখন পর্যন্ত 110 ওয়ার্ডে আমি রিচ করছি। 1 বছর লেগে গেছে, কন্টিনিউয়াস এই কাজ করতেছি। অর্থাৎ কি, মানুষের দৌড় গড়ায় গিয়ে, মানুষের ঘরে গিয়ে মানুষকে কমিটমেন্ট করে আসতেছি, তারা যেন ছুতে পারে, ধরতে পারে, বুঝতে পারে এই মানুষটাকে আমি ভোট দেব। আমার লেন্স দিয়ে আমি তার ছবি তুলে আনি, আর তাদেরকে বলি তোমাদের লেন্স দিয়ে আমার ছবি নিয়ে যাও, যেন আমি অ্যাকাউন্টেবল হই তোমার কাছে। তুমি যেন প্রশ্ন করতে পারো যে তুমি আমার কাছে আসছিলা, তুমি বলেছিলে এই করে দিবে, এখন তুমি করছো না কেন? স্যার, আমাদের আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনার রামগতি কমলনগরের এই যে নির্বাচনী এলাকা, এই এলাকায় কমিউনিটি হেলথ ক্লিনিক আছে অনেকগুলো, কিন্তু ক্লিনিক আছে, এখান থেকে আসলে মানুষ পুরোপুরি সেবা পাচ্ছে না। আপনি যদি নির্বাচিত হন, আপনার দল যদি ক্ষমতায় আসে, এই জায়গাটাকে আপনি কতটুকু মানে উন্নতিকরণ এবং আপনার কি কোনো পরিকল্পনা আছে? আই আন্ডারস্টুড ইউর কোশ্চেন। আমি একটু আগে বলেছি, আপনি খেয়াল করেন না হয়তো। NHS, ন্যাশনাল হেলথ সার্ভিস, যেটা ব্রিটেনে চলে, জার্মানিতে চলে, আমরা বলছি যে আমরা হেলথ কার্ড দিয়ে দিব। আপনি গলায় যেরকম ঝুলিয়ে রাখছেন, আমরা এখানে আপনার ছবি থাকবে, নাম বয়স থাকবে, আপনার ফিঙ্গার প্রিন্ট থাকবে। আপনার এই যে ইউনিয়নের কমপ্লেক্স গুলি আছে, ওখানে MBBS ডাক্তার দেওয়া হবে, ছোট ল্যাব করে দেওয়া হবে। আপনি সেখানে যাবেন, আপনি হেলথ চেকিং করে নেবেন। অসুস্থ আপনি প্রেসক্রিপশন দিবে, আপনাকে রক্ত মলমূত্র পরীক্ষা করবে, ছোট পরীক্ষা। এখানে হবে না, আপনার কার্ড তো আছে, আপনি চলে যাবেন উপজেলাতে, সেটাকে আরো উন্নত করা হবে উপজেলায়, সেখানে যেন ওটি টোটি সব হয় ঠিক মতো। আপনারা সেখানে গেলেন, আপনার ডক্টর থাকবে, আপনি আপনার হেলথ কার্ড দিবেন, স্ক্রিনিং হলো, আপনার ছবি চলে আসলো, কনফার্ম হলো, আপনাকে মেডিসিন দিল, প্রেসক্রিপশন দিল, মেডিসিন নিয়ে গেলেন আপনি। না হলে আপনার ডিস্ট্রিক্ট না হলে আপনার সেন্ট্রালি ঢাকায় অ্যালোকেট করা থাকবে। তো অতএব কোথাও আমার টাকা লাগবে না। মিনিমাম হয়তো ইন্স্যুরেন্স একটা ফি থাকতে পারে 10-20 টাকা এরকম। তো এই হেলথ সার্ভিসটা কিন্তু আমার নেতা তারেক রহমানের 31 দফার 26 নম্বর দফা কনফার্ম করতেছে উনি, যে এটা নারী এবং পুরুষ সকলকে দেওয়া হবে।
24 নম্বর হলো নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড দেওয়া হবে শুধু মহিলাদেরকে, আমার মাদেরকে। সেটা কিন্তু তার ছেলেও আনতে পারবে না। ওই যে 15 দিনের খাবার প্রতি বেলা 5 জনের, সেটা নারীর যেন বুস্ট আপ হয়, তার ক্ষমতাটা যেন, সে যেন নিগৃহীত না হয়। একবার বাপের বাড়ি গেলে বলে তোমাকে নাই, স্বামীর বাড়ি বললে তুমি নাই, হ্যাঁ, তার মূল্য থাকে না, সে যেন মূল্যায়িত হয় সমাজে। সেরকম একটা প্রকল্প নিয়েছে আমার নেতা তারেক রহমান। তাহলে তার হেলথেরও সেটাও হয়েছে, তার খাদ্যেরটাও ব্যবস্থা হয়েছে। মানুষ পরিবর্তন চায়, মানুষ চাচ্ছে গত 17 বছরের শোষণ নিপীড়ন থেকে একটু হলেও স্বস্তির আশায় মানুষ এখন চাতক পাখির মতো চেয়ে আছে। সে জায়গা থেকে আগামী নির্বাচনে আপনার নির্বাচনের ইস্তিহার হিসেবে আপনি কি আমাদেরকে একটি বিষয় বলবেন যেটা অতীতে কেউ বলেনি বা কেউ করতে পারেনি, এরকম একটা বিষয় রামগতি কমলনগর মানুষের জন্য আপনি করবেন? আমার ফার্স্ট প্রায়োরিটি আপনি যেটা আমি বললাম, মানুষ যেন বোঝে 24-এর আগে আর 24-এর পরে। এটা কিভাবে বুঝবে? সার্ভিসের মাধ্যমে বুঝবে। থানায় গেলে সে বুঝতে হবে, ইউনো অফিসে গেলে বুঝতে হবে, সমাজ কল্যাণ অফিসে গেলে সে বুঝতে হবে, তহসিল অফিসে গেলে সে বুঝতে হবে, এসিল্যান্ডের কাছে গেলে বুঝতে হবে। আমি বিশ্বাস করি আমরা সেখানেই ধাক্কা দেব, সেখানেই মানুষকে ওই সাহায্যটুকু করব, সে যেন আর লাঞ্ছিত না হয়, সে যেন ঘুষ দুর্নীতির মধ্যে তার জীবনের সেই সম্বলটুকু হারাতে না হয়। ওই যুদ্ধ আমরা কিন্তু, ওটা হলো আমাদের দ্বিতীয় যুদ্ধ। ভোট যুদ্ধের পরে প্রথম যুদ্ধ মানুষকে স্বস্তি দেওয়া, মানুষের অধিকার মানুষকে যতটুকু পারি ন্যূনতম সে যেন কমফোর্ট ফিল করে, অন্তত যেন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। ওই চেষ্টা আমাদের দ্বিতীয় যুদ্ধ হিসাবে আমরা রামগতি কমলনগরের সকল নেতা কর্মীকে নিয়ে আমি এই যুদ্ধের চ্যালেঞ্জ আমি গ্রহণ করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সর্বশেষ প্রশ্ন, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, রামগতি কমলনগরের মানুষের প্রতি আপনার কি বার্তা এবং তারা কেন আপনাকে নির্বাচিত করবে? আপনি এই বিষয়টা যদি একটু বলতেন, সর্বশেষ কোশ্চেন স্যার। এ তো একদম নিজেকে নিয়ে, আমি তো এখনই বলি, আমি যে এই যে ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, আমার মা বোনদের সাথে আমি সভা করছি, হাজার হাজার মা বোন থাকে একটা ওয়ার্ডে, 600-700-800 এর নিচে কোথাও নেই। তো আমি যখন প্রশ্ন করি ওনাদেরকে যে আমার আশরাফুদ্দিন নিজানের নাম জানেন, বলে জানি। আমি যখন প্রশ্ন করি আম্মারা আমাকে কেউ ঘুষ খাইছি বলে, বলে যে না। দুর্নীতি করি বলছে না। পার্সেন্টেজ নিছি বলে না। আওয়ামী লীগের লোকে বলে যে না। আমার তো এর থেকে বেশি পাওয়ার আর কিছু নেই। আমি এখন যেটা করব, এটা তো আমি ব্যক্তি হিসেবে ছিলাম, এখন প্রাতিষ্ঠানিক হিসেবে। তখন শুধু আমিই সৎ ছিলাম মানুষের ভাষায়, বা আমার নিজের কথা তো নিজে আর সৎ বলা যায় না। আমি সৎ থাকার চেষ্টা করেছি, কিন্তু এবার চাইবো আমার রামগতি কমলনগর, রামগতি পৌরসভার মানুষ যেন এই সততার এই মাহাত্ম্য বুঝতে পারে, সে যেন সুফল পায়। শুধু এমপি সৎ থাকলো, কিন্তু প্রশাসনের প্রত্যেক ক্ষেত্রে ঘুষ দুর্নীতি, এই জেহাদ আমার চালু থাকবে ইনশাল্লাহ। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। অসংখ্য ধন্যবাদ এবিএম আশরাফুদ্দিন নিজাম স্যার, আমাদেরকে সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক, যেটা বলতাম, রামগতি কমলনগরের মানুষের দুঃখ দুর্দশা এবার হয়তোবা একটু হলেও লাঘব হবে, এমনটি প্রত্যাশা এ অঞ্চলের হাজার ভুক্তভোগী মানুষের। দর্শক, এরকম আপনাদের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের প্রশ্নের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে, আপনাদের না বলা কথা বলে সেখান থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা, তাদের চাওয়া পাওয়া, তাদের কাজ করার ধরনের যে অভিব্যক্তি, সেটি ফুটিয়ে তোলার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছি। থাকবো সত্যের পথে, প্রশ্নের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।